ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 12 অধ্যায়ের 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি আছে আমরা একটু দেখি। 13 নম্বর প্রশ্নে আছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। কি প্রশ্নে বলতে চেয়েছে আগে সেটা বুঝতে হবে। আগে আমরা ট্রাপিজিয়াম কি সেটা শিখে নিই। ট্রাপিজিয়াম হচ্ছে একটা চতুর্ভুজের বিপরীত বাহু, যে কোনো এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে আমরা তাকে ট্রাপিজিয়াম বলবো। যেমন এরকম আমরা যদি চিন্তা করি, এ একটা রেখা আর এ একটা রেখা, এরা পরস্পর কি সমান্তরাল। আর একটা জোড়া বাহু, এই যে এখানে আমি আর এক জোড়া দিলাম, সেটা হচ্ছে অসমান্তরাল। অসমান বলা যাবে না, অসমান্তরাল, কারণ বৃত্তস্থ ট্রাপিজিয়ামের বিপরীত বাহু এখানে সমান হয়, এটার এটা সমান হয় যদি এই ট্রাপিজিয়ামটা বৃত্তস্থ হয়। অর্থাৎ ট্রাপিজিয়াম হতে গেলে আমরা শুধু মনে রাখবো এই একটা বাহু আর একটা বাহু, যে কোনো দুটো বাহু পরস্পর যদি সমান্তরাল হয় এবং বাকি দুইটা বাহু অর্থাৎ বিপরীত বাহু যদি অসমান্তরাল হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম। তো এই প্রশ্নে কি বলেছে, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, এই হচ্ছে ট্রাপিজিয়াম, এর অসমান্তরাল বাহু হচ্ছে এটা আর এটা, এর মধ্যবিন্দু আর এর মধ্যবিন্দু যদি আমরা যোগ করি তাহলে আরেকটা সরলরেখা হবে। এটাকে আমরা রেখাংশও বলতে পারি কারণ এটা একটা সীমানা আছে। এই যে বলছে সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, তার মানে একটা বাহু আর একটা বাহু সমান্তরাল ছিল, এদের সাথে এইটাও সমান্তরাল সেটা দেখাতে হবে এবং তাদের যোগফলের অর্ধেক, অর্থাৎ এটা যা আর এটা যা এর দুইটার গড় করলে অর্থাৎ এটার এটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে এইটার সমান হবে, সেইটা প্রশ্নে দেখাতে বলেছে। তাহলে আমরা প্রশ্নের অনুযায়ী আবার চিত্রটা ঠিকঠাকভাবে আঁকি। আমরা একটা ট্রাপিজিয়াম ধরে নিলাম ABCD, এখানে আমি দিলাম এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, এইটা দিলাম, এটা একটু বেশি লম্বা দিলাম। বলছে আমি যদি এটাকে দিই ABCD, তাহলে এখানে সমান্তরাল বাহু হচ্ছে AB আর DC, আমরা CD না বলে DC বলবো, কারণ হচ্ছে এদিক থেকে এদিকে সমান্তরাল, বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে আমরা যে ভেক্টরের সম্পর্ক লিখতে পারি সেগুলো ওই অনুযায়ী বলতে হবে। ধরলাম AD বাহুর মধ্যবিন্দু হচ্ছে E এবং BC বাহুর মধ্যবিন্দু ধরলাম F। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আরেকটা সরলরেখা হয়, তার নাম হচ্ছে EF। এটা এটা আর এটা পরস্পর সমান্তরাল সেটা দেখাতে হবে, অর্থাৎ এরকম AB সমান্তরাল EF সমান্তরাল DC। আবার দেখাতে হবে DC সমান হাফ অফ এই দুটো বাহুর যোগফল, অর্থাৎ AB প্লাস DC। এখানে আমরা CD লিখতে পারি, কিন্তু আমরা CD লিখলে আমাদের প্রমাণ করতে গেলে অনেকেরই ঘোলা যাবে, এজন্য আমরা সিকোয়েন্সটা ঠিক রাখবো, সবগুলো এই দিক থেকে ওই দিকে গিয়েছি আমরা। এখন দেখো এর মধ্যে কোনো ভেক্টর চিহ্ন নেই, আমরা যেটা প্রমাণ করব তার মধ্যে কোনো ভেক্টর চিহ্ন থাকবে না। তাহলে আমরা প্রথমে কি করব, ধরে নিলাম ABCD একটি ট্রাপিজিয়াম, লিখে ফেলতে পারি, ধরি ABCD একটি ট্রাপিজিয়াম, বা ABCD একটি ট্রাপিজিয়াম না লিখে ABCD ট্রাপিজিয়ামের বলতে পারি, যার যা খুশি, ট্রাপিজিয়াম। এর সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু কি, সমান্তরাল বাহু AB, বাহু AB ও DC এবং
অসমান্তরাল বাহু এটা কি এডি আর এটা হচ্ছে বিসি, এডি ও বিসি। এডি ও বিসি এর মধ্যবিন্দু ই ও এফ প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে, যে আমরা এখানে লিখে ফেলেছি ওইটাই আবার লিখে দেব, অসুবিধা নেই। কি ছিল এটা, আগে সমান্তরাল বলছে, আমরা সমান্তরালটা লিখে নিই। এ বি সমান্তরাল ই এফ সমান্তরাল ডি সি এবং ডি সি সমান হাফ অফ এ বি প্লাস সমান্তরাল বাহু এটা আর এটা ডি সি। আমরা এটা প্রমাণ করব। প্রমাণ করার শুরুতে আমরা লিখতে পারি প্রমাণ লিখে আমরা এটাকে ভেজাল মনে করি, কিন্তু আমার কাছে খুব সহজ মনে হয়। তোমরা যদি একটু বুঝতে পারো তাহলেও সহজ মনে হবে একদম। এখান থেকে মূলত আমাদের যে ভেক্টরের প্রশ্নগুলো হয়, যদি একটা সৃজনশীল প্রশ্ন পুরাপুরি এই ভেক্টর থেকে হয় তাহলে উদাহরণ 2, 3 এবং এই 13 আর 14 এই 4টা প্রশ্ন মিলিয়ে প্রায় অধিকাংশ সময়ে প্রশ্ন হয়। তো আমরা এই 4টা প্রশ্ন খুব ভালো করে শিখব, বিশেষ করে উদাহরণের সবগুলো এবং এখান থেকে 13 এবং 14। এজন্য এটার গুরুত্ব খুবই বেশি। যত প্রশ্ন দেখবা সব প্রশ্নের মধ্যে এই ধরনের একটা প্রশ্ন থাকে, অর্থাৎ 13 নম্বর এবং 14 নম্বর। আর ওপাশে খ নম্বরে থাকে হচ্ছে উদাহরণ 3, আর সাথে আনুষঙ্গিক অনেক সময় 4 পড়ে, অনেক সময় 5 পড়ে, তবে এইগুলো বেশিরভাগ পড়ে। এজন্য খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমরা এটা খুব খেয়াল করে দেখব এবং সহজ করে চিন্তা করব। এটা কঠিন কোনো কিছু না, একবার বুঝতে পারলে এটা একদম সহজ। তো আমরা দেখি কিভাবে এটা সহজেই প্রমাণ করা যায়। যেহেতু এটাকে সমান্তরাল বলেছে, তো আমরা সবগুলোর অ্যারো সাইন এদিকে দিব। যদি এই দুটো একই দিকে হয় তাহলে এটা এদিকেই যাবে, এটা আমরা একটু মনে রাখবো। আর এটা প্রমাণের জন্য আমরা সব সময় অবস্থান ভেক্টর দিয়ে কাজ করব, তাহলে আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তাছাড়া আমি এর আগের প্রশ্নগুলো অবস্থান ভেক্টর দিয়ে চেষ্টা করেছি, এখনও এটাকেও আমরা অবস্থান ভেক্টর দিয়ে শুরু করব, তাহলে আমাদের জন্য একদম সহজ হবে। দেখো আমরা এখানে ধরে নিতে চাই, ধরি এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে কি ধরে নিব, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি। তাই যদি হয়, খেয়াল করো আমরা এখানে ছোট করে যদি এটার জন্য এ ধরেছি, এটার জন্য বি ধরেছি, এটার জন্য সি ধরেছি, এটার জন্য ডি ধরেছি, আমি লিখে নিলাম, তোমাদের লিখতে হবে না, আমি দেখাবোর জন্য এটা লিখেছি। তাহলে এ বি সি ডি এ অবস্থান ভেক্টরগুলো হচ্ছে এই। এখন আমরা যদি এই ই বিন্দু এর কার মধ্যবিন্দু, এ ডি এর মধ্যবিন্দু, তা আমরা যদি এ ডি এর মধ্যবিন্দু ই হওয়ার কারণে ই বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই, তাহলে কি লিখতে পারি, দেখো আমরা এটা লিখতে পারি, এ ডি এর মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টর। খেয়াল করো এখানে শুধু ই বিন্দুর অবস্থান ভেক্টর লিখলেও হতো, তা আমরা লিখলাম এ ডি এর মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টর। একই কথা, কেউ যদি শুধু লেখে ই বিন্দুর অবস্থান ভেক্টর কোনো সমস্যা নেই। আমাদের আসল কাজটা ঠিকভাবে করতে পারলেই হয়। খেয়াল করো এ এর অবস্থান ভেক্টর ছিল ছোট হাতের এ, ডি এর অবস্থান ভেক্টর ছিল ছোট হাতের ডি, তাহলে এর মধ্যবিন্দু হবে এ প্লাস
d/2। এটাকে আমরা 1/2 আকারেও লিখতে পারতাম, এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। একইভাবে যদি আমি এফ বিন্দুর অবস্থান ভেক্টর লিখতে চাই তাহলে কি লিখব? বিসি এর মধ্যবিন্দু কি, ওটার নাম এফ, এর অবস্থান ভেক্টর কি হবে? নিশ্চয়ই বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি। তাহলে এর মাঝখানের বিন্দু এফ, তাহলে আমরা বলবো b+c/2। এরকম লিখে দেব b+c/2। একদম ইজিভাবে চিন্তা করব আমরা। এখন আমরা অবস্থান ভেক্টরের ক্ষেত্রে শিখেছিলাম এরকম, যদি এ বি হয় তাহলে ছিল b-a, পরেরটা আগে আগেরটা পরে। এরকম আমি যদি লিখতাম পি কিউ, তাহলে পি কিউ এর ক্ষেত্রে কিউ আগে পি পরে। আমি দেখো প্রায় প্রত্যেকটা পাঠের মধ্যে এই বিষয়গুলো বারবার বলছি, এটা খেয়াল রাখতে হবে, পরেরটা আগে আগেরটা পরে। তাই যদি হয় তাহলে আমি এখন ইএফ সমান লিখতে চাই। ইএফ দেখো ই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এই, আমি এখানে যদি ছোট করে লিখি a+d ছিল a+d/2, আর এটা ছিল কি b+c/2, b+c/2। খেয়াল করো এই বিন্দুর অবস্থান ভেক্টর এটা, আর এই বিন্দুর অবস্থান ভেক্টর এটা। তাহলে আমি যদি ইএফ লিখি, ইএফ এরকম ইএফ, তাহলে দেখো এফ পরে আছে, তাহলে এফ এরটা আগে হবে, তার মানে এইটা মাইনাস এটা হবে। এরকম ভাবে চিন্তা করি আমরা, বি পরে এ আগে, তাহলে এখানে বি আগে এ পরে, তাহলে ইএফ, এফ আগে হবে আর ই পরে হবে, মাঝখানে মাইনাস। একদম সহজভাবে চিন্তা করি, তাহলে আমরা এখানে লিখব ইএফ সমান পরেরটা আগে আগেরটা পরে। তাহলে পরেরটা আগে আর আগেরটা পরে যদি হয়, তাহলে আমি এখানে পরেরটা বলতে কি আছে, b+c/2 মাইনাস a+d/2। খুব সতর্কতার সাথে লিখতে হবে, এই লাইনটাই মূলত এই প্রমাণটার জন্য কাজে লাগবে, এটাই সবচেয়ে বড় বিষয়। এখান থেকে আমরা দেখো পরের লাইন লিখতে পারি 1/2, যদি কমন নিই তাহলে এখানে হয় b, এখানে হয় c, এখানে হয় -a, এখানে হয় -d। জাস্ট আমি 1/2 কমন নিয়ে নিলাম, সরাসরি এটা বসে গেছে, এর দুটোর সামনে প্লাস আছে, এখানে মাইনাস দেখে দুটোই চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে এই পাশে দেখো আমি লিখতে পারি, বা এখানেও যদি বা লিখতাম ইএফ সমান, তাহলে এখানে লিখলাম ইএফ সমান, খেয়াল করো এখানে কি আছে, b+c/a আর d। আমরা কার সাথে এর সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম? ইএফ এর সম্পর্ক তৈরি করতে চাইছি এটা আর এটার সাথে। তো এইটার মধ্যে আছে এ বি, তাহলে আমরা এ বি কে পাশাপাশি রাখবো। এখানে কি আছে, b - a, লিখলাম হাফ ইন্টু b - a। এটাকে আমি একটা চিন্তা করলাম। এখন দেখো আমি ডি আর সি কে পাশাপাশি রাখতে চাই। ডি আর সি কে যদি পাশাপাশি রাখি তাহলে এখানে দেখো আমি লিখতে পারি +c - d। এটা পাশাপাশি রেখেছি। এখন একটা জিনিস খেয়াল করব, এখানকার সাথে যদি এখানকার পুরোপুরি মিলে যায় তাহলে আমরা এটাকে প্লাস দিয়ে দিতে পারি। দেখো বির আগে এখানে প্লাস ছিল, প্লাস হলো, সি এর আগে এখানে মাইনাস ছিল, দেখো মাইনাস আছে, ডির আগে এখানে মাইনাস ছিল, মাইনাস হয়েছে, এর সির আগে প্লাস ছিল, প্লাস হয়েছে, তাই আমরা এখানে প্লাস দিয়েছি। আমি এটা কেন বলছি, পরবর্তী পাঠের জন্য যখন আমি 14 নম্বরটা করব তখন এখানে প্লাস বা মাইনাস নিয়ে একটা ভেজাল হবে, এজন্য আমরা মনে রাখবো এর সাথে মিলায়ে এখানে দেখব যা হবে এই মাঝখানে আমরা সেই চিহ্নটা বসাবো। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি হাফ, খেয়াল করে দেখো এটা কি আছে, b - a, b - a, তাহলে এটা এ বি অবস্থান ভেক্টর অনুযায়ী a প্লাস a, c - d, তার মানে পরেরটা আগে, d c আগেরটা পরে। দেখো আমরা যা প্রমাণ করতে চাচ্ছিলাম
তা কিন্তু হয়ে গেছে। আমরা এখান থেকে বলতে পারি অতএব EF সমান হাফ AB DC, আমরা মান প্রকাশ করার জন্য লিখলাম, তাহলে এখান থেকে লিখতে পারি বা EF সমান হাফ অফ AB প্লাস DC। এখন দেখো আমরা এটা প্রমাণ করেছি, এই যে হাফ অফ AB প্লাস DC। এখন আমরা এই সমান্তরাল কথাটা প্রমাণ করতে পারি না এখনো, এজন্য সমান্তরাল কিভাবে প্রমাণ করব। দেখো এখানে এইটার সাথে EF এর সাথে এই দুইটা ভেক্টরের রিলেশন হয়েছে, যদি রিলেশন হয় তাহলে কথা ছিল যে তারা পরস্পর একই অথবা সমান্তরাল থাকবে। তা নিশ্চয়ই এই তিনটা সরলরেখা একই না, তাহলে সমান্তরাল। যেহেতু AB আর DC সমান্তরাল ছিল, কারণ আমরা আগে থেকে জানি, তাহলে নিশ্চয়ই এটার ধারক রেখাও সমান্তরাল হবে। আমরা এখানে লিখব যেহেতু AB ও DC ভেক্টরের ধারক রেখা পরস্পর সমান্তরাল, সেহেতু EF ও AD, সরাসরি লিখে দিই, EF সমান্তরাল AB সমান্তরাল DC। তাহলে আমরা দুটো জিনিসই প্রমাণ করতে পারলাম, এটা এবং এটা। আমরা এখানে আগে পরে লিখেছি, এটা কোনো বিষয় না, এখানে যে কোনোটা আগে পরে লেখা যায়, তিনটাই পরস্পর সমান্তরাল, এটা আমরা দেখাতে পেরেছি। এখানে যদি কেউ এটা মাঝখানে লেখে, এটা আগে লেখে, এটা প্রথমে লেখে, এটা শেষে লেখে, এটা মাঝখানে লেখে, কোনো আপত্তি নেই, সব একই কথা। আমরা তিনটাকেই সমান্তরাল দেখাতে পেরেছি, এটাই বড় কথা। তাহলে আমাদের এই একটা আর এই একটা, তার মানে আমাদের যা প্রমাণ করতে বলছিল বাহুদ্বয়ের সমান্তরাল, আমরা এই যে সমান্তরাল দেখিয়েছি এবং তাদের যোগফলের অর্ধেক, একদম ইজিভাবে চিন্তা করব আমরা। মূলত এই তিন লাইনটাই এখানে গুরুত্বপূর্ণ। AD এর মধ্যবিন্দু E এর এইটা আর F এর এটা অবস্থান ভেক্টর, এইটা থেকে আমরা লিখতে পারি EF সমান এটা, পরেরটা আগে, আগেরটা পরে বিয়োগ করব, লসাগু করব। লসাগু বলতে এখানে হাফকে আমরা সরাই নিয়েছি, নেওয়ার পরে যা হয়েছে সেটাকে ভেঙে AB আর DC বানানোর উদ্দেশ্য নিয়ে আমরা B - A এবং C - D লিখেছি। এখানে যে চিহ্ন দিয়েছি সেটা হচ্ছে এর সাথে মিলাইয়ে দিয়েছি, তাই এখানে সরাসরি মিলে গেছে দেখে আমরা প্লাস দিয়েছি। যদি আমাদের মাইনাস প্রয়োজন হতো আমরা মাইনাস দিতাম, অর্থাৎ পরবর্তী যেটা আমি করব সেটার মধ্যে এই জায়গাটা একটু ব্যতিক্রম আছে, তাই আমি এখান থেকে আগে থেকে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা যেহেতু মান প্রকাশ করতে চাই, এর মধ্যে কোনো ভেক্টর চিহ্ন নেই, তাই মডুলাস দিয়ে আমরা মান প্রকাশ করেছি। যেহেতু এই দুটো ভেক্টর সমান্তরাল এবং তাদের সাথে এটার সম্পর্ক স্থাপন হয়েছে, তাহলে এরা একই সরলরেখায় অথবা সমান্তরালে থাকবে। তা আমরা দেখতেছি এখানে সমান্তরালে আছে, কারণ হচ্ছে এরা একই সরলরেখায় নেই, তাই এখানে লিখেছি যেহেতু AB ও DC ভেক্টরের ধারক রেখা পরস্পর সমান্তরাল, মানে এটা আর এটা সমান্তরাল। প্রশ্নে আমরা আগে থেকে জানতাম, তাই এখানে যেহেতু লিখেছি, সেহেতু বাকিটা নিশ্চয়ই ওদের সমান্তরাল হবে, তাই লিখে দিয়েছি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, এখানে আমি লিখে দেব প্রুভড। একদম সিম্পলি চিন্তা করলে ভেক্টর একদম সহজ। আর যদি তোমাদের মাথায় মনে হয় যে এটা খুব কঠিন, এটা আমরা করব না, তাহলে এটা কখনোই সম্ভব না। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বের ভিডিওতে থাকবে এখানকারই 14 নম্বর প্রশ্ন। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।